আসসালামু আলাইকুম। আমি নয়ন আছি সাথে। আজকে আমরা ২০২৪ সালের বুয়েট প্যাটার্নের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল আরেকটা কোয়েশ্চেন সলিউশন দেখব। ইজিসিবি ২০২৪, যেটা হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের পরীক্ষা ছিল। আমরা প্রশ্নটার সলিউশন দেখার চেষ্টা করব। একটা ছোট, আমি 5টা কোয়েশ্চেন পাইছি এই প্রশ্নের। এইগুলো দেখার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। Question number 1. Initial void ratio of an underlying saturated clay soil layer of 5 mm thickness is 1.4. আমাদের হচ্ছে ভয়েড রেশিও দেওয়া আছে এবং থিকনেস দেওয়া আছে, একটা স্যাচুরেটেড ক্লে লেয়ার থিকনেস দেওয়া আছে 5 মিটার এবং ওই লেয়ারটার ভয়েড রেশিও দেওয়া আছে 1.4. Due to the weight of a superimposed embankment fill, void ratio of clay layer decreased from 1.4 to 1.1. ডিউ টু দ্য ওয়েটের কারণে হচ্ছে আমাদের ভয়েড রেশিওটা কমে 1.4 থেকে 1.1 চলে আসছে। আমাদের ডিটারমাইন কনজিকুয়েন্ট সেটেলমেন্ট অফ দ্যাট ক্লে লেয়ার। আমাদের সেটেলমেন্টটা ডিটারমাইন করতে বলছে, নির্ণয় করতে বলছে। আমরা এখন সেটেলমেন্টটা নির্ণয় করব। আমরা সূত্র জানি সেটেলমেন্টের, অ্যাজ ইজ ইকুয়াল টু ডেল ই ডিভাইড বাই 1 প্লাস ই নট ইন্টু এইচ। এখানে আমাদের ভয়েড রেশিও দেওয়া আছে ই নট 1.4। তারপর ডেল ইটা কিভাবে পাবো? ওই যে চেঞ্জ হয়েছে 1.4 থেকে 1.1 আসছে, তার মানে হচ্ছে 1.4 মাইনাস 1.1। তাহলে আর এইচটা হচ্ছে আমাদের যে থিকনেসটা দেওয়া আছে 5 মিটার, এটার আমরা মিলিমিটার নিয়ে যাব। সো ভ্যালুগুলো বসাইলে আমরা এস এর মান পেয়ে যাব। এটাই হচ্ছে আমাদের কনসিকুয়েন্ট সেটেলমেন্ট অফ দ্য ক্লে লেয়ার। আশা করি বুঝতে পারছেন। আমরা 2 নম্বর কোয়েশ্চেনে যাব। ওয়াটার কন্টেন্ট অফ এ সয়েল ইজ 12%। আমাদের ওমেগা দেওয়া আছে 12%। ইউনিট ওয়েট ইজ, শুধু ইউনিট ওয়েট দেওয়া আছে গামা 126 পাউন্ড পার ফিট কিউব, ফিটে দেওয়া আছে। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ড্রাই ইউনিট ওয়েট অফ দ্য সয়েল। আমাদের ইউনিট ওয়েট দেওয়া আছে এবং হচ্ছে ওয়াটার কন্টেন্ট দেওয়া আছে। আমাদের গামা ডি বের করতে বলছে। তাহলে আমরা একটা সূত্র জানি, যে কমন সূত্র, শুরুতে ভয়েড রেশিওটা বের করব, ইটা বের করব। তাহলে আমরা সূত্র জানি এস সমান ওমেগা জিএস। এখানে স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে আমরা এস সমান জানি 1, আর জিএস স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সবসময় আমরা ধরে, যদি প্রশ্নে দেওয়া থাকে আর প্রশ্নে দেওয়া না থাকলে আমরা ধরে নেব 2.67। দেওয়া না থাকলে এটা যদি আমাদের ব্যবহার করা লাগে তাহলে আমরা ধরে নেব 2.67। তাহলে এখান থেকে আমরা সূত্রের মান বসাইলে ই পেয়ে যাব 0.32। এরপর আমাদের গামা ডিটা বের করতে হবে। গামা ডি এর সূত্র জানি আমরা, গামা ডি ম্যাক্স ইজ ইকুয়াল টু জিএস গামা ডাব্লিউ ডিভাইড বাই 1 প্লাস ই। তাহলে জিএসটা আমরা ধরে নিচ্ছি 2.67 আর গামা ডাব্লিউ এর মান আমরা জানি 9.8, কিন্তু এই ক্ষেত্রে 62.4 হয়েছে কেন? এটা যেহেতু পাউন্ড পার ফিট কিউবে দেওয়া আছে, এই এককে দেওয়া আছে, তাহলে আমাদের গামা ডাব্লিউ হবে 62.4। তারপর 1 প্লাস ই তো আমরা বের করছি 0.2, তাহলে আমরা গামা ডি পেয়ে যাচ্ছি 126.22 পাউন্ড পার ফিট। সহজ কোয়েশ্চেন, আমরা আশা করি বুঝতে পারছেন। আমরা 3 নম্বর কোয়েশ্চেনে যাব। আচ্ছা, 3 নম্বর কোয়েশ্চেনটা একটু বুঝার চেষ্টা করি। ডিটারমাইন দ্য ইউলার buckling stress of a 12 feet long column having a section properties Rx is equal to 4.25 inch আর Ry is equal to দেওয়া আছে 2.1 inch. Assume pin to pin end for the strong axis buckling and the fixed pinned end for the weak axis buckling given E is equal to আমাদের দেওয়া আছে E is equal to দেওয়া আছে 2900 psi। আচ্ছা, প্রশ্নটা যারা আমরা ডিজাইনের ম্যাথ করি পারি তাদের ক্ষেত্রে ইজি, কিন্তু যারা একটু ডিজাইনের ম্যাথ প্র্যাকটিস করি না বা পারি না তাদের জন্য একটু বোঝা কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কিছু থিওরি দেখব। আমাদের প্রশ্নটা আবার একটু পড়ি। ডিটারমাইন দ্য ইউলার বাকলিং স্ট্রেস অফ এ 12 ফিট লং। আমাদের একটু 12 ফিট লং কলামের বাকলিং স্ট্রেসটা ডিটারমাইন করতে বলছে।
হ্যাভিং এ সেকশন প্রপার্টিস RX এবং RY। RX আর RY টা হচ্ছে একটা 12 ফিট লম্বা কলামটা X অ্যাক্সিস বরাবর কি পরিমাণ বাকলিং হয়েছে আর Y অ্যাক্সিস বরাবর কি পরিমাণ বাকলিং হয়েছে ওইটা। আর assume pin to pin and for a strong axis buckling and pin to fixed to pin and for the weak axis buckling। এখন আমরা একটা জিনিস বুঝবো যে স্ট্রং অ্যাক্সিস কোনটা, একটা কলামের স্ট্রং অ্যাক্সিস কোনটা, উইক অ্যাক্সিস কোনটা। সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য একটা পিকচার ড্র করে রাখছি। এই যে দেখতে পাচ্ছেন যে যদি ধরেন যে এটা টপ ভিউ আমাদের কলাম, এটা একটা লম্বা 12 ফিট লম্বা কলাম মনে করেন, তাহলে এখানে স্ট্রং অ্যাক্সিস কোনটা, উইক অ্যাক্সিস কোনটা। এই যে দেখতে পাচ্ছেন লালটা হচ্ছে আমাদের স্ট্রং অ্যাক্সিস। স্ট্রং অ্যাক্সিস কেন? এই যে টপ সারফেস রেক্ট্যাঙ্গুলার সারফেসটা আপনি যদি এভাবে এটারে বাকলিং করেন বা একটা মোচড় দেন, এই পোর্শনটারে আপনার বাঁকাইতে অনেক বেশি স্ট্রেস দরকার হবে বা ফোর্স দরকার হবে, অনেক বেশি ফোর্স দরকার হবে। সো এক্ষেত্রে এটা হচ্ছে এই সেকশন বরাবর যদি আমরা এদিক থেকে ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এটা বাকলিং করতে আমাদের অনেক পরিমাণ ফোর্স দরকার হবে। এই জন্য এটা স্ট্রং অ্যাক্সিস হিসেবে ডিফাইন করা হয়। আর উইক অ্যাক্সিস হচ্ছে আমাদের এই পোর্শনটা, এই যে এটা হচ্ছে আমাদের উইক অ্যাক্সিস। উইক অ্যাক্সিস মানে হচ্ছে আমরা যদি বিমটারে কলামটাকে এ বরাবর এভাবে যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এটা সহজেই বাকলিং হয়ে যাবে, বাঁকায় যাবে। যেহেতু লম্বা এই পোর্শনে যদি ফোর্স অ্যাপ্লাই করি, এদিক বরাবর ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এটা সহজে বাকলিং হয়ে যাবে। সেক্ষেত্রে এই অ্যাক্সিসটা হচ্ছে আমাদের উইক অ্যাক্সিস। তাহলে আমাদের প্রশ্নে বলছে যে assume pin to pin and for the strong axis buckling and pin to fixed to pin and for the weak axis buckling। এখন আমরা স্ট্রং অ্যাক্সিস আর উইক অ্যাক্সিসটা বুঝবো। এখন বুঝবো হচ্ছে এই পিন টু পিন এন্ড কি আর হচ্ছে ফিক্সড টু পিন এন্ড এই জিনিসটা কি। সেটার ক্ষেত্রে এই যে ছোট একটা থিওরি, আমরা ক্রিটিক্যাল বাকলিং লোডের সূত্র জানি PCR ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার EI ডিভাইড বাই KL স্কোয়ার। তাহলে এখানে কে হচ্ছে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর, এটা হচ্ছে থিওরিটা একটু বুঝাচ্ছি। এটা ম্যাথে একটা জিনিস দরকার হবে এটার জন্য, এটা হচ্ছে থিওরি। এখানে কেটা হচ্ছে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর কে আর এল হচ্ছে লেন্থ। তাহলে এই যে আমরা যে দেখছিলাম প্রশ্নে দেওয়া আছে পিন টু পিন, এই যে এটা একটা কলাম যেটার উপরে নিচে দুটোটাই আটকে মানে সাপোর্ট দুটোটাই হচ্ছে পিন সাপোর্ট। পিন সাপোর্টের ক্ষেত্রে এল ইজ ইকুয়াল টু আমরা জানি এলই আর কে ইজ ইকুয়াল টু 1। কে হচ্ছে যে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর আর এলই হচ্ছে এই যে এলটা হচ্ছে এল হিসেবে ইয়া করলে আমরা এল ইজ ইকুয়াল টু এলই পাবো হচ্ছে পিন টু পিন সাপোর্টের ক্ষেত্রে। আর যদি এটা হচ্ছে ফিক্সড টু ফ্রি, এদিকে ফিক্সড অপর পাশে ফ্রি, তাহলে এল ইজ ইকুয়াল টু এখানে 12, এল ইজ ইকুয়াল টু 12, ইফেক্টিভ লেন্থ ইজ ইকুয়াল টু 12। তারপর ফিক্সড টু ফিক্সড, এই উপরেও ফিক্সড নিচেও ফিক্সড, সেক্ষেত্রে আমাদের এল ইজ ইকুয়াল টু 0.5 এল, এল ইজ ইকুয়াল টু 0.5 এল আর কে এর মান 0.5। এটা একটু মনে রাখতে হবে আমাদের এই চারটার জন্য। আর পিন টু ফিক্সড এর ক্ষেত্রে এল ইজ ইকুয়াল টু 0.7 আর কে এর মান হচ্ছে 0.7, এদিকে 0.7 এল আর এদিকে কে এর মান 0.7। আমাদের তাহলে প্রশ্ন একটা দেওয়া আছে পিন টু পিন, আরেকটা দেওয়া আছে পিন টু ফিক্সড বা ফিক্সড টু পিন। তাহলে আমরা এখন প্রশ্নে ফিরে যাই। তাহলে আমাদের বের করতে বলছে ইউলার বাকলিং স্ট্রেস ফর দ্য স্ট্রং অ্যাক্সিস এবং উইক অ্যাক্সিস এন্ড এই যে ফর দ্য উইক অ্যাক্সিস এবং স্ট্রং অ্যাক্সিসের জন্য বাকলিং স্ট্রেসটা বের করতে বলছে। তাহলে আমরা স্ট্রেসের ফার্স্টে স্ট্রং অ্যাক্সিসের স্ট্রেসের সূত্র জানি সিগমা ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার পাই স্কোয়ার ই ডিভাইড বাই এল ই ডিভাইড বাই আর ম্যাক্স বা আর এক্স, এই যে আর এক্স। তাহলে আমরা পায়ের মান জানি 3.1416, ই এর মান আমাদের দেওয়া আছে 2900 psi, এলই যেহেতু ফর স্ট্রং অ্যাক্সিস এর জন্য হচ্ছে পিন টু পিন সাপোর্ট, স্ট্রং অ্যাক্সিস এর জন্য কলামটা পিন টু পিন সাপোর্ট, সেক্ষেত্রে এল ইফেক্টিভ লেন্থ হবে 1, মানে এল সমান এল, যেটা এল আমাদের দেওয়া আছে 12 ফিট। এটা আমরা ইঞ্চিতে নিয়ে যাবো, 12 × 12 144 ইঞ্চি, এই জন্য এল এর মান লিখছি 144, মানে হচ্ছে এল সমান এল, যে এল সমান এল 144 ইঞ্চি লিখছি। তারপর আর ম্যাক্স মানে আর এক্সটা এখানে দেওয়া আছে 4.25, ওইটাই
তো সূত্রে যদি আমরা মান বসাই, স্ট্রং অ্যাক্সিসের জন্য সিগমা পেয়ে যাব 249.32 KSI। 249.32 KSI। এখন হচ্ছে উইক অ্যাক্সিসের জন্য বের করব, স্ট্রেসটা উইক অ্যাক্সিসের জন্য বের করব। উইক অ্যাক্সিসের জন্য বের করতে গেলে সেম সূত্র, সিগমা ইজ ইকুয়াল টু পাই স্কোয়ার ই ডিভাইড বাই এল ই বাই আর ওয়াই হোল স্কোয়ার। তাহলে মান বসাইলাম, উপরে মান বসালাম। এখন 108। এই আমাদের থিওরিটা দেখলাম যে ফিক্সড পিনের জন্য এল ইজ ইকুয়াল টু হচ্ছে 0.7L। 0.7L, এল সমান তো আমরা জানি 144, সো 0.7 দিয়ে গুণ করলে হয়ে যাবে 100.8। তাহলে এল এ সমান আমাদের 100.8 ইঞ্চি, আর হচ্ছে আর ওয়াই দেওয়া আছে 2.1 হোল স্কোয়ার। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাবো 124.23 KSI। সো আমরা প্রশ্নে যেটা চাইছে উইক অ্যাক্সিস এবং স্ট্রং অ্যাক্সিসের জন্য ভ্যালুগুলো বের করছি। আশা করি বুঝতে পারছেন। আমার যদি কিছু ভুল থাকে এখানে বোঝানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাই দিবেন। আমার অনেক কিছু প্র্যাকটিস নাই, সেক্ষেত্রে ভুল হইতে পারে। আপনারা যদি কোনো কিছু ভুল দেখেন সেটা আমার কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, অথবা নিজেরা একটু ঠিক করে নেবেন। আর হচ্ছে একটু প্রশ্ন সলভিং এর ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে সেটাও জানাবেন, কারণ আমার প্রশ্ন কালেকশনের ক্ষেত্রে অনেক সময় বারবার বলি যে ভ্যালুগুলো চেঞ্জ হতে পারে বা প্রশ্নের ধরন চেঞ্জ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে একটু প্রশ্ন সলভিং এ ঝামেলা হইতে পারে। পরবর্তীতে কোয়েশ্চেনটা যদি অন্য পরীক্ষায় আসে, আপনারা অনেক সময় ভুল করেন। এরকম একটা প্রশ্ন হয়েছে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে, এটার জন্য আমি অত্যন্ত দুঃখিত। এই জন্য আমি বারবার বলি যে আমি যেটা সলভ দিচ্ছি সেটা আপনার যে থিওরিটার সাথে একটু মিলাই পড়ার চেষ্টা করবেন, যে আপনার এটা ঠিক আছে কিনা একটু নিজে যাচাই করবেন। কারণ আমার অনেক সময় টাইম হয়ে ওঠে না ওইভাবে যাচাই করার। আমি আমার বেসিক থেকে আমার যতটুকু বুঝি ওইভাবে সলিউশন দেওয়ার চেষ্টা করি, আর বন্ধুদের হেল্প নিয়ে যতটুকু পারি প্রশ্ন কালেকশন করে আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি। সো এক্ষেত্রে ভুল থাকলে আপনারা একটু শুধরাই নেবেন বা আমারা জানাই দিবেন কোথায় ভুল আছে, বা যেটা আমি পরবর্তীতে সবার জন্য জানানোর চেষ্টা করব। এরপরের প্রশ্নটা আমরা দেখব, 4 নম্বর কোয়েশ্চেন। এটা একটা আরসিসি ডিজাইনের ম্যাথ, যে বলা আছে যে a hollow square column shown in figure is reinforced with 4 notch number 5 bar. Determine the ultimate capacity of the column. আমাদের আলটিমেট ক্যাপাসিটি বের করতে বলছে এই কলামটার, এবং ডিজাইন টাই বার। আমাদের এফসি প্রাইম দেওয়া আছে 4 KSI এবং এফওয়াই দেওয়া আছে 60 KSI। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে, এই যে এই ছবিটা দেওয়া আছে একটা কলাম, এটার সাইজ দেওয়া আছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এখানে ভিতরে এটা একটা হলো কলাম, এই যে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি হলো, আর হচ্ছে 4টা রড দেওয়া আছে এখানে। রডের সাইজ দেওয়া আছে নাম্বার 5 বার। আমাদের বের করতে বলছে আলটিমেট ক্যাপাসিটি, এই কলামটা কি পরিমাণ লোড ক্যারি করতে পারবে সেটা বের করতে বলছে। আর হচ্ছে এই যে টাইবারটা, মানে টাইবার হচ্ছে এটাই। অনেকে টাইবার আর আরেকটা কি আছে যে স্টিরাপ আর টাইবার দুটোটা একটু গোলান। যারা নতুন সেক্ষেত্রে টাইবারটা হচ্ছে যেটা কলামে আমরা ইউজ করি সেটার টাইবার বলে, আর যেটা হচ্ছে বিমে ইউজ করি আমরা সেটার জিনিস কিন্তু একই, পারপাসও একই, যে রডগুলো ফিক্সড জায়গায় ধরে রাখা জিনিস কিন্তু একই, কিন্তু কলাম আর বিমের ক্ষেত্রে নামগুলো চেঞ্জ হয়ে যায়। মনে রাখতে হবে যে কলাম লম্বা যেটা সেটা হচ্ছে টাইবার, আর বিমের ক্ষেত্রে সেটা হয়ে যায় স্টিরাপের মানে টাইবারের ডিজাইনটা বের করতে বলছে। তাহলে শুরুতে আমরা টোটাল এজটা বের করব, গ্রস এরিয়া বের করব 12x12 টোটাল এরিয়া। এই কলামের টোটাল এরিয়া 12x12 144 হবে। এখান থেকে আমরা এই হলোটা বাদ দিয়ে দেবো, 2x2 4টা বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের এজ হবে 140 ইঞ্চি স্কোয়ার। এরপর আমরা এজ বের করব, মানে এরিয়া অফ স্টিল। আমরা নাম্বার 5 এর এরিয়া জানি, নাম্বার 5 বারের এরিয়া জানি 0.31। এই বারগুলোর এরিয়াগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন। কয়েকটা বার কমন বার আছে, 3 থেকে শুরু করে আমরা 3, 4, 5, তারপর 6, এই বারগুলোর মানগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ইজিলি ম্যাথটা করা হয়ে যায়। নাহলে আবার বের করে একটু ঝামেলা, বা বরাবর মিলে না, বের করা যায় কিন্তু একটু ঝামেলা হয়ে যায় আর কি। সো মনে রাখলে ইজিলি
ম্যাথটা সলিউশন করে দেওয়া যায়। এক্ষেত্রে তাহলে আমরা এরিয়া অফ স্টিল বের করলাম, 4টা যেহেতু দেওয়া আছে 4 দিয়ে গুণ করলাম 1.24 ইঞ্চি স্কোয়ার। এখন আমাদের আলটিমেট ক্যাপাসিটি বের করতে হবে। আলটিমেট ক্যাপাসিটি সূত্র জানি আমরা, PU সমান সমান আলফা ফাই ব্র্যাকেট 0.85 F prime C as G minus as প্লাস FY as। এই সূত্রটা মনে রাখবো, PU সমান সমান আলটিমেট ক্যাপাসিটি সূত্র আলফা ফাই 0.85 F prime C as G minus as প্লাস FY as। এইখানে আলফা আর ফাই এর মান আমরা দুইটা জানি, অনেক সময় আলফার মান দেখেছি 0.6 বসাচ্ছি বা অনেক সময় 0.8 বসাচ্ছি, আর ফাই এর ক্ষেত্রে আমরা 0.67 বসাই, অনেক সময় আবার 0.75 বসাই, 65 আর 75 বসাই। এটা কিসের উপর ডিপেন্ড করে সেটা একটু মনে রাখবেন। সবার জন্য আমি অনেকে জানেন, তাও বারবার বলি যেহেতু অনেকে নতুন করে ভিডিওগুলো দেখেন বা ভুলে যান, সেক্ষেত্রে আমি বারবার নতুনদের জন্য মনে করে দেওয়ার চেষ্টা করি যে আলফা 0.8 হবে কখন, যখন হচ্ছে আমরা F prime C 4 KSI দেওয়া থাকবে সেক্ষেত্রে আমাদের 0.4, আর হচ্ছে যখন 3 KSI দেখবে সেক্ষেত্রে 0.7 সেক্ষেত্রে হচ্ছে সরি 0.85, যখন 3 KSI দেওয়া থাকবে সেক্ষেত্রে 0.85, আর 4 দেওয়া থাকলে F prime C এর ভ্যালু যদি 4 দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের হচ্ছে 0.8। আর ফায়ার ক্ষেত্রে যদি রেক্ট্যাঙ্গুলার কলাম হয় সেক্ষেত্রে 0.65, আর যদি সার্কুলার কলাম হয় তাহলে তখন 0.75 ইউজ করি আমরা ফাইটা। আর বাকি তো F prime C এর মান দেওয়া আছে, as এর মান বের করছি, as এর মান বের করছি, FY দেওয়া আছে, as টাও তো বের করছি। তাহলে এখন যদি সূত্রের মান বসে আমরা আলটিমেট ক্যাপাসিটি পেয়ে যাব 284.02 কিউব। এখন আমরা একটা পেয়ে গেলাম, আলটিমেট ক্যাপাসিটি পেয়ে গেলাম। এখন ডিজাইন অফ টাইবারের ডিজাইনটা বের করতে বলছে। আমরা টাইবারের জন্য তিনটা শর্ত জানি। একটা হচ্ছে S1 = 16D। 16D মানে হচ্ছে ডি মানে বড় ডি, বড় ডি মানে বড় মেইন বারের মেইন ডটগুলোর ডায়া। একটা হচ্ছে একটা হচ্ছে 16D, S1 সমান হচ্ছে এই 16D। ডিটা বড় ডি মানে হচ্ছে এখানে এই যে বড় রড নাম্বার 5 বারটা দেওয়া আছে সেটার ডায়া। তো সেটা ডায়া আমরা কেমনে বের করি, 5/8 দিয়ে ভাগ করলে আমরা ডায়া পেয়ে যাই। সেক্ষেত্রে 16 × D = 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা আমরা টাইবার ডিজাইন করতেছি। আরেকটা শর্ত হচ্ছে 2 নম্বর শর্ত, S2 = 48D। এই ডিটা হচ্ছে এই যে টাইবারের যেটা টাইবারের ডায়া। এটা তো আমরা টাইবার হিসেবে সবসময় 3 নাম্বার 3 বারই ইউজ করি, অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে নাম্বার 3 বারই ইউজ করি। সেক্ষেত্রে এটার ডায়াটা হবে 3/8, সো 48D = 18 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এরপর হচ্ছে S3 মানে শর্ত। আরেকটা শর্ত হচ্ছে যেটা ওই কলামের সাইজ, কলামের ম্যাক্সিমাম যে সাইজটা 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার, বা এটাই হচ্ছে আমরা কাউন্ট করি। তাহলে এই তিনটা শর্তের মধ্যে যেটা সবচেয়ে ছোট হবে, যেই স্পেসিংটা মানে যে সাইজটা যেটা ছোট হবে, এই যে মনে করেন আমরা 10 ইঞ্চি পাইছি একটা, আরেকটা পাইলাম 18 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আরেকটা পাইলাম 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তিনটার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে আমাদের 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাইলে আমরা টাইবার ইউজ করব, এই টাইবারটা ইউজ করব 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার। টাইবার ডিজাইন মানে এটাই বোঝায়। তিনটা শর্ত, এই তিনটা শর্ত মনে রাখবেন, 16D, 48D ছোট ডি, আর হচ্ছে কলামের সাইজ, মিনিমাম যে সাইজটাই এখানে। তাহলে আমরা যে এই তিনটার মধ্যে যেটা ছোট সেটাই কাউন্ট করব। ইউজ 3 বার @10 ইঞ্চি সেন্টার টু সেন্টার অ্যাজ এ টাইবার। আশা করি বুঝতে পারছেন। আমরা পরের কোয়েশ্চেনে যাব, নাম্বার 5। আমাদের একটা SFDBMD দেওয়া আছে। SFDBMD একটা যে এখানে আবার পিন দিয়ে রাখছে, একটা মাঝখানে হিঞ্জ দিয়ে রাখছে, পিন না হিঞ্জ দিয়ে রাখছে। সেক্ষেত্রে আমাদের হিঞ্জ দেওয়া থাকলে বিমটা আমাদের আলাদা আলাদা সেপারেট ভাবে ক্যালকুলেশন করা লাগে। আমরা আলাদাভাবে ক্যালকুলেশন করি। আলাদাভাবে ক্যালকুলেশন করতে গিয়ে একটু ঝামেলা হয় যে কোন পার্টটা আমরা আগে সলিউশন করব। সেটার জন্য দুইটা শর্ত আছে। দুইটা শর্তের মধ্যে একটা হচ্ছে যে পার্টটাতে আমাদের লোড দেওয়া থাকবে সেই পার্টটা আমরা আগে ধরে ক্যালকুলেশন করব, অথবা আরেকটা বলতে পারে যে আমরা এই যে দুইটা পার্ট আলাদা করার পর যে পার্টটা ফ্রিলি মুভ করা যাবে
সেটা আমরা আগে ক্যালকুলেশন করব। এই দুইটা থাম্ব রুলস হিসেবে ইউজ করতে পারেন যে ফার্স্টে এটা দিয়েই করেন যে লোড যে পোর্শনটাতে আমরা লোড দেওয়া আছে সেটা আগে ক্যালকুলেশন করব। কেন ক্যালকুলেশন করব সেটা সলিউশন করতে গিয়েই দেখব। আর দ্বিতীয় যে এটা বললাম ফ্রি টু মুভ, অর্থাৎ এই দুইটা পার্ট যদি আলাদা করে ফেলে এটা তো ফিক্স সাপোর্ট, এটা মুভ করা যাবে না, কিন্তু এটা তো হিঞ্জ সাপোর্ট, এটা ঘোরানো যাবে, এটা চারদিকে ঘুরবে। সেক্ষেত্রে এটা আগে সলিউশন করব। তাহলে আসি আমরা যে আলাদা আলাদা সলিউশন করবো। এই পার্টটা আগে সলিউশন করবো। এই পার্ট নিয়ে নিলাম। উপরে একটা লোড দেওয়া আছে 10 কিপের, আর আমাদের এখানে ডিস্টেন্স দেওয়া আছে সাপোর্ট থেকে 2 ফিট, আর এদিকে আছে 3 ফিট। তাহলে আমরা যদি এখন এখানে ক্যালকুলেশন করি তাহলে রিয়াকশন পাবো, এই সাপোর্টের রিয়াকশন পাবো 6, এদিকে রিয়াকশন পাবো 4। এই যে 10 যে কিপ লোডটা দেওয়া আছে সেটা ডিস্ট্রিবিউট হবে, এদিকে 6 আসবে, এদিকে আসবে 4। এখন এইদিকে যে 4 আসছে একটা আপওয়ার্ড, সেটা আবার পরের পোর্শনে গিয়ে ডাউনওয়ার্ড, দুটোটা মিলে আপওয়ার্ড ডাউনওয়ার্ড মিলে নিউট্রাল হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এই জন্য বলছিলাম যে পার্টটাতে লোড দেওয়া আছে সেটা আগে ক্যালকুলেশন করব, কেননা এই পার্টের লাস্ট এন্ডে যে রিয়াকশনটা আসবে সেটা আবার পরের পার্টে উল্টোভাবে চলে আসবে। তো এদিকে আপওয়ার্ড আসছে যেহেতু এই পোর্শনে আসা, এটা ডাউনওয়ার্ড হিসেবে আসবে 4 কিপ। এটা আবার এদিকে যেহেতু ডাউনওয়ার্ড সেটার সাপোর্টে গিয়ে আপওয়ার্ড হয়ে যাবে, আপওয়ার্ড হয়ে রেসিস্ট হয়ে যাবে। আর এখানে আমাদের একটা মোমেন্ট দেওয়া আছে, এই যে 20 কিপ পার ফিট একটা মোমেন্ট দেওয়া আছে। আর এদিকে যে 4 কিপটা দেওয়া আছে, যেহেতু এটা ফিক্স সাপোর্ট, সেক্ষেত্রে এই 4 কিপের জন্য এদিকে একটা মোমেন্ট আসবে 4 ইন্টু 6 4 6 24 12 24 44, আচ্ছা টোটাল 44। কেন এই দেখেন যে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট দেওয়া আছে, এটা রেসিস্ট করার জন্য একটা ক্লকওয়াইজ মোমেন্ট আসবে। এই যে অ্যান্টি ক্লকওয়াইজটার মোমেন্ট যেহেতু একটা দেওয়া আছে, সেটা রেসিস্ট করার জন্য সাপোর্ট একটা মোমেন্ট আসবে 20 কিপস। আর 24-এর জন্য আবার এটা এদিকে যেহেতু এই পাশে যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, 4 কিপটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দেয় 4 6 24 কিপ পার ফিট একটা মোমেন্ট এদিকে ক্রিয়েট হবে, সেটাকে রেসিস্ট করার জন্য ক্লকওয়াইজ মোমেন্ট আসবে সাপোর্টে। সো 24 আর 20 মিলে দুটোটা মিলে 44 কিপ পার ফিট, এদিকে টোটাল মোমেন্ট আসবে 44 কিপ পার ফিট। তাহলে এখন আমরা এসএফডিবিএম রাখবো। এই পোর্শনে তো আমরা সলিউশন করলাম। এইদিকে রিয়াকশন আসলে 6 উপরে উঠবে, সোজা চলে যাবে। এখানে আবার ডাউনওয়ার্ড আসছে 10, তাহলে 6 ক্যান্সেল হয়ে 4 পর্যন্ত নামবে, আবার সোজা চলে যাবে, এই যে 4 উঠে যাবে। তাহলে এসএফডি পেয়ে গেলাম। এখন বিএমডি হবে এই যে 4, এদিকে হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 2 ফিট, তাহলে 6 দুগুণ 12, এই 12। আবার এদিকে আছে 4, কিন্তু ডিস্টেন্স হচ্ছে 3, 3 4 12, 12 মিলে যাবে। এটা হয়ে গেল। এরপরে এই পোর্শন এই যে 4 কিপ আসছে নিচে নেমে যাবে, এখানে আর কোনো লোড নেই, সোজা চলে যাবে, আবার উঠে যাবে, এই যে পেয়ে গেলাম সোজা। এরপরে এখন আমরা মোমেন্ট ডায়াগ্রামটা আঁকবো। ফার্স্টে এই পোর্শনটার জন্য আমাদের এটা যেহেতু নেগেটিভ ফোর্স, সেক্ষেত্রে নেগেটিভ মোমেন্ট আসবে 3 4 12, এই নেগেটিভ মোমেন্ট আসছে 12। এখানে আমাদের একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দেওয়া আছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজটা হবে নেগেটিভ। অ্যান্টি ক্লকওয়াইজ সবসময় আমরা নেগেটিভ হিসেবেই ধরি। তাহলে আরো 20 নিচে নামবে, 20 প্লাস 12 টোটাল 32 নিচে নামছে। এরপর আবার এই পোর্শনটা আসবে 3 4, এদিকে তো 4 আর এদিকে 3 3 4 12, 32-এর সাথে 12 যোগ হয়ে 44, এই যে নিচে এটা 44। এই শেপটা কিন্তু দেখবেন, শেপটা এই যে এটা অ্যাঙ্গেল, এটাও অ্যাঙ্গেল। শেপটা কেন এরকম হয়, তারপর কখন কিরকম হয়, এটা আমি আগের সলিউশনগুলোতে বুঝাইছি সুন্দর মতো। আপনারা আগের যদি লেকচারগুলো দেখেন ওইখানে বুঝবেন। যারা এসএফডি বিএমডি বোঝার ক্ষেত্রে নতুন তাদের জন্য, আর যারা পারেন তারা তো পারেনি। তাহলে এদিকে টোটাল আসছে হচ্ছে 44। আমাদের এই যে নেগেটিভ, এদিকে পজিটিভ একটা মোমেন্ট আসছে, এই যে সাপোর্টে পজিটিভ 44 একটা মোমেন্ট আসছে, তার মানে এটা উপর উঠে যাবে, উপর উঠে এই বিন্দুতে মিলে যাবে। তাহলে আমরা টোটালটা পেয়ে গেলাম, মিলে গেল। সেহেতু আর নাই এখানে, এই বিন্দুতে 0 হয়ে গেল মিলে। সো আমরা সলিউশনটা করে ফেললাম। আশা করি বুঝতে পারছেন। এটাই ছিল আজকের মতো সলিউশন। আমি এখানে 5টা কোয়েশ্চেন পাইছি।
সো 5টা কোয়েশ্চেনের সলিউশন দেওয়ার চেষ্টা করছি। এর বাইরে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনাদের যদি কালেকশনে থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, প্রশ্নটা দিবেন। আর 2024 সালে এই 2টা প্রশ্ন ছাড়া সবাই আরেকটা প্রশ্নের সলিউশন চাচ্ছে, সেটা আমি ফুল প্রশ্ন পাই নাই। যদি পাই তাহলে আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আর যদি ওই প্রশ্নটা কারো কাছে থাকে, অবশ্যই আমাকে মেসেঞ্জারে বা কমেন্ট বক্সে সেন্ড করবেন। আর আমার সলিউশনে যদি কোনো প্রকার সমস্যা থাকে, আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ না বুঝে থাকেন, স্পেশালি আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন। মাঝে মাঝে মেসেঞ্জার চেক করি, সবসময় চেক করা হয় না, এই জন্য অনেকের SMS এর আনসার দেওয়া যায় না সবসময়। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ।